প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে STV52 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচি। প্রিয় দর্শক, বাংলাদেশ আমার আপনার সকলের, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতির দেশ বাংলাদেশ, সকলের সম্প্রীতির দেশ বাংলাদেশ। এবং এই সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের উপরে নানান বিষয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলবার জন্য আমাদের আজকের সম্প্রীতির বাংলাদেশ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হিন্দু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট প্রভাস চন্দ্র তন্দ্রী। আমরা এখন আলোচনার যাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হিন্দু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব শ্রদ্ধ অ্যাডভোকেট প্রভাস চন্দ্র তন্ত্রীর কাছে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য STV52কে বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমাদের বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরে আমরা আসছি, এখনো কেন আমাদের সামনে সম্প্রীতির বিষয় নিয়ে, সকল নাগরিকদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়? অধিকারের জন্য রাজপথে মিছিল স্লোগান দিতে হয়। এই বিষয়টাকে আপনি প্রথমে কিভাবে দেখছেন? স্বাধীনতা 54 পরে সম্প্রীতির যে জায়গাতে আমাদের থাকবার কথা ছিল সেটা নিয়ে প্রশ্ন, সংশয় এবং রাজপথে আন্দোলন, মিছিল, মিটিং করতে হচ্ছে। আমরা সবাই অবগত আছি, জি, বিশ্বের যে সকল দেশে মাইনরিটি রয়েছে তাদেরকে অনেক সময় অনেক নির্যাতনের সম্মুখীন হতে হয়। যদি প্রশাসন শক্ত থাকে, প্রশাসন যদি সুবিচার নিশ্চিত করে, তাহলে সেখানে মাইনরিটিরা অনেক সুযোগ সুবিধা ভোগ করে। জি, আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকার বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে মাইনরিটিতে বিবেচনা করেছে, যার পরিপ্রেক্ষিতে কখনো মাইনরিটিটা ভালো ছিল, আপাতত ভালো, পুরা ভালো বলবো না, আপাতত ভালো। আবার কখনো তারা নানান রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে স্থিতিশীল অবস্থা, নিরাপত্তার জায়গাতে আমাদের কোনো ঘাটতি বা আমাদের রাষ্ট্রীয় ম্যানেজমেন্টের জায়গায় কোনো ব্যত্যয় আপনি দেখতে পাচ্ছেন? আমার বক্তব্য হলো, যদি প্রশাসন শক্ত হয়, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের কথা বলতে চাচ্ছি, সেইখানেও সংখ্যালঘু আছে। সেইখানে সরকার যেভাবে শাসন করে যাচ্ছে, যেভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের কোনো ঘটনা ঘটলে, নির্যাতন নিপীড়ন হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন। আপনারা অবগত আছেন, বাংলাদেশে সেই 53 সালের বেশি 54 সাল পর্যন্ত আমরা নির্যাতিত নিপীড়িত হয়ে যাচ্ছি। আর বিশেষত নির্বাচনের আগে ও নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপরে যে স্টিম রুলার চালানো হয় এবং ধোঁয়া তোলা হয় যে সংখ্যালঘুরা শুধু যে কোনো একটি বিশেষ পার্টিকে ভোট দিয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন দলকেই তারা ভোট দিলেও তারা ধরে নেয় যে না, এই একটি সম্প্রদায় একটি দলকে ভোট দিয়েছে। আমার বক্তব্য হলো যে ভারতে যে সেই পশ্চিমবঙ্গে যদি সেখানে সুশাসন, হিন্দুদের সংখ্যালঘুদের যদি সুশাসন বজায় থাকে, সেখানে তারা যদি সুযোগ সুবিধা ভোগ করে, আমাদের বাংলাদেশে সেই সুযোগগুলো থেকে আমাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? আমার প্রশ্ন হলো, সরকার যদি শক্ত থাকে, সরকার যদি সংখ্যালঘুদের দাবি দেওয়াগুলো পূরণ করে। আপনারা অবগত আছেন, 2002 সালে যখন সেই ভোলাতে ঘটনা ঘটলো, 2001 সালে ভোলাতে যখন 2001 সালে নির্বাচনের পরে ভোলাতে যখন হিন্দুদের উপর নির্যাতন, নৃশংস নির্যাতন হলো, তখন সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিশন গঠন করে দেয়, সরকারের মাধ্যমে তদন্ত কমিশন গঠন করে দেয়। সেই তদন্ত কমিশন শাহাবুদ্দিন তদন্ত কমিশন নাম ছিল। সেই শাহাবুদ্দিন তদন্ত কমিশনের
রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। যদি ওই সময় যদি সেই তদন্ত রিপোর্টকে অনুসরণ করে যারা অপরাধী দোষী তাদেরকে যদি শাস্তির আওতায় আনতেন, তাহলে তার পরবর্তীতে 2001 সালের পরবর্তীতে যে সকল ঘটনাগুলো ঘটছে এগুলোর পুনরাবৃত্তি হতো না। আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন জ্ঞানী ব্যক্তিগণ বলে গেছে যে সুশাসন যেখানে সেখানে শান্তি বিরাজ করে। আমার বক্তব্য হলো, কেন সেই শাহাবুদ্দিন রিপোর্ট আলোর মুখ দেখেনি? আলোর মুখ যদি দেখতো, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হতো, তাহলে অপরাধীরা ভয় পেত অপরাধ করতে। তারা দেখছে যে না, আমরা কত অপরাধ করছি, কোনো অপরাধের সাজা হচ্ছে না। কাজেই আর হিন্দুদেরকে তো কি রকম যে মনে করে, তারা মানুষ হিসেবে। আমি আপনার কাছে আসছি যে আজ থেকে ধরুন আজকে 30 থেকে 40 বছর আগে গ্রামে, আমরা গ্রামীণ পরিবেশে জন্মেছি, বড় হয়েছি। সেখানে কিন্তু হিন্দু মুসলিম সব মানে মাইনরিটি আর মেজরিটি বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সম্পর্ক, এই বন্ডিংটা তো অনেক শক্ত ছিল। এখন এই যে রাজনীতিক জাতীয় পর্যায়ে রাজনীতির বিভাজনের কারণে, বিভেদের কারণে তার একটা প্রভাব পড়েছে না? অবশ্যই। হ্যাঁ, আমরা দেখেছি যে সেই 40-50 বছর আগে এই আপনার মেজরিটি আর মাইনরিটির মধ্যে বিশেষ করে মানে ধরেন এই যে ব্যবসায়িক জায়গায়, সামাজিক জায়গায়, সামাজিক সম্পর্কের জায়গায়, নানান ধরনের আচার অনুষ্ঠানের জায়গাতে পারস্পরিক যে লেনদেন ছিল, মেলবন্ধন ছিল, সেই জায়গাতে কি রাজনৈতিক জাতীয় বিভাজনের কারণে ওই জায়গাতেও একটা বিভাজনের চিত্র পড়েছে? আমি মনে করি যে এখনো সামাজিক বন্ধন অটুট রয়েছে। এখনো দুর্গাপূজাতে যারা অন্যান্য সম্প্রদায় আছে তারাও আসে, আমরাও ঈদের সময় যাই, এখনো সম্প্রীতি বজায় আছে। কিন্তু রাজনৈতিক একটা প্রভাব আছে, যে রাজনৈতিক প্রভাব হলো সবচেয়ে বড়। আমি আশা করি, আমি মনে করি যদি রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, যারা সরকার পরিচালনা করেন, তারা যদি সংখ্যালঘুদের প্রতি একটু সদয় দৃষ্টি দিয়ে যদি দেখেন, তাহলে এই অপরাধগুলোর আর পুনরাবৃত্তি হয় না, যেটা আমি আগেও বলেছি। কাজেই আমি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার বলে এসেছি, 17 বছর যাবৎ পূর্ববর্তী সরকারের কাছে বলেছি, অনেকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, কত কি বলেছি। আমরা বলেছি যে যে সকল অপরাধগুলো ঘটছে এগুলি আপনারা তদন্ত করেন, তদন্ত করে শাস্তির আওতায় আনেন, তাহলে আমাদের ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সম্প্রীতি সবকিছু আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেই গানের মতো, আগে আমরা সুখে দিন কাটাইতাম, সেই গানের মতো অবস্থা আবার হবে। শুধু গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, শুধু হলো সরকারের সদিচ্ছা। সরকার মুখে বলেন হ্যাঁ আমরা সংখ্যালঘুদের, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই সমান, ভালো কথা। এই যে আমরা পরশুদিন যে একটা ফিরিস্তি দিয়েছি, সেইখানে আপনারা দেখেছেন, আমরা ফিরিস্তি সেখানে বলেছি যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো সুষ্ঠু আপনারা তদন্ত। আচ্ছা, এই ঘটনা তো নতুন না। যেমন আপনি ব্রাউনবাড়িয়া নাসিরনগরে আমরা এর আগে দেখেছি, ইলেকশনের আগে, ইলেকশনের পরে সেই ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই ব্রাউনবাড়ি এই ঘটনা পূর্বে অনেকগুলো ঘটনা ঘটেছিল। তা ব্রাউনবাড়ি এই ঘটনা পূর্বে ঘটেছে, এখনো একটা নারী ধর্ষিত হয়েছেন, ধর্ষণের পরে একটা সিকোয়েন্স আসছে, তার বিকৃত ছবি নিয়ে ভাইরাল করা হয়েছে, যেটা আসলে অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত বিষয়। সেটা আমাদের মঞ্চ থেকে আমরা সেটা নিন্দা ঘৃণা করছি। কিন্তু বলছি যে আজ অবধি কোনো সরকার এই ঘটনার পাশাপাশি, দেখেন বাংলাদেশে আপনি আইনের জায়গা আছেন, সব ঘটনার পরে তদন্ত কমিটি হয়, কমিটি তদন্ত করে, কিন্তু সেই তদন্ত আলোর মুখ চোখে দেখে না, বাস্তবে আলোর মুখ চোখে দেখে না। তো এখানে রাজনীতির যে সদিচ্ছা, সেই জায়গা থেকে বড় ধরনের ঘাটতি বা ঘাটতি আছে। আপনি অবশ্যই ঘাটতি রয়ে গেছে, কারণ আমি তো ইতিপূর্বে বললাম যে সকল সরকারের সময় সরকারের সদিচ্ছা, যদি সরকারের সদিচ্ছা থাকে, এক সপ্তাহের মধ্যে সে দেশকে অন্যরকম দিতে পারে। যে বাংলাদেশে কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে না। কেন হবে না? যে যদি কড়া নির্দেশ থাকে যে যেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে, সেখানেই তোমরা কঠোর হস্তে দমন করবে।
সেই রকম তো নির্দেশ ওই রকম। আমি একটি গল্প বলি। জি বলেন। গল্প হলো যে জামাই এসেছে শ্বশুর বাড়িতে, শাশুড়ি একটি মোরগ আছে। আর শাশুড়ির কথা হলো আমি মোরগটি জামাইকে খাওয়াবো না। আর সাধারণত তো আমরা জানি জামাইকে মোরগ খাওয়ায়। এখন সেই শাশুড়ি জোরে জোরে টি টি বলতেছে একটা শব্দ, মানে মোরগকে ডাকতেছে। যখন কাছে আসে তখন আস্তে আস্তে বলে হ্যাঁ, তখন বলে হ্যাঁ। এরকম হয়েছে। সরকার বাইরে বলতেছে আমরা সব কিছু করতেছি, আমরা সংখ্যালঘুদের এই সাথে সুখে শান্তিতে থাকে সেগুলি করতেছি, কিন্তু বাস্তবে সেই রকম। সদ্য অ্যাডভোকেট বাবু, আমাদের সংবিধান আছে, সংবিধান ছিল এবং সংবিধান সংস্কারের কাজও চলছে। সংবিধানে তো আপনার ওইখানে সংবিধানে বিশেষ করে নাগরিক হিসাবে বাংলাদেশে বসবাসরত প্রত্যেক নাগরিক তার আইন অনুযায়ী সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন ন্যায় ন্যায্য সমতার জায়গা থেকে। আইনের প্রতিটি ধারা উপধারা, আইনের উল্লেখিত বিষয় তো প্রত্যেক নাগরিকের আইনের সুরক্ষা দেওয়ার জন্য, অধিকার দেওয়ার জন্য উল্লেখিত বিষয় সেখানে থাকে। সেই জায়গাটি ইফেক্টিভ বা কার্যকারিতা করার ক্ষেত্রে কি রাজনীতির কোনো দৃষ্টিভঙ্গিগত কোনো বিষয় সেখানে কাজ করে? প্রথম হলো সরকার। জি, প্রথম হলো সরকারের সদিচ্ছা, তারপর হলো তার যে সরকার, সেই সরকারের সদিচ্ছা। সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আছেন তিনি যদি সদিচ্ছা পোষণ করেন, তার সঙ্গে সঙ্গে তার সভাসদ যারা আছে তারা যদি সদিচ্ছা পোষণ করেন, সেই অনুযায়ী যারা প্রশাসনের যে অঙ্গ আছে তারা যদি সেইভাবে সরকারের ইচ্ছাগুলোকে যদি বাস্তবায়ন করে, তাহলে তো সংখ্যালঘুদের নির্যাতন হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেটা তো পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করে। এবং তার সঙ্গে সঙ্গে যখন দেখেন, যখন যে রাজনৈতিক দল থাকে তখন যদি দেখা গেছে যে ওই যারা ঘটনা ঘটায় ওই রাজনৈতিক দলের লোকজনই তার সঙ্গে, এখানে আমরা পূর্বে দেখেছি এখন রাষ্ট্রীয় জায়গায় যারা ছিলেন এখন তারা একদিকে তাদের দৃষ্টিভঙ্গি জায়গায় তারা তাদের মতো করে তাদেরকে নিজেকে সেভ করার জন্য, সেভ সিকিউর করেন, তারা একটা ভূমিকা রাখেন। বিরোধী মতে বা দলে যারা থাকেন তারা তাদের মতো অবস্থান নেন। এখানে তো সরকার আর বিরোধী দলের মধ্যেও তো এটা নিয়ে টানাটানি হয়। টানাটানি তো হচ্ছেই। কারণ কেউ চাচ্ছে যে ঘটনাটাকে, এই যে আমরা, আপনি জানেন যে মহিলা ধর্ষিত হয়েছে, এখন সেই ধর্ষিত হয়েছে সেই ভিকটিম, এখন ভিকটিমে কে প্রবাহিত করছে অন্যদিকে। ভিকটিমের এই যে অপরাধ যে বলছে যে এটা আগেকার প্রেম ছিল, সেই ঘটনাটাকে অন্যদিকে প্রবাহিত করছে। সে কে? যে অপরাধ করেছে, যে ধর্ষক, সে কে? সে একজন রাজনৈতিক দলের একজন প্রভাবশালী নেতা। এই যে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করছে। আপনারা জানেন কয়েকদিন যাবৎ সেই ভিকটিমের বাড়িতে তালাবদ্ধ। কেন তালাবদ্ধ থাকবে? তারা বারবার বলছে প্রশাসনের কাছেও কোনো পাচ্ছে না, শুধু গ্রেফতার করছে, তারপরে তাদের সিকিউরিটি, পূর্ণাঙ্গ সিকিউরিটি তো পাচ্ছে না। আমরা তো জানি পূর্ণাঙ্গ সিকিউরিটি দেওয়া হোক, নিরাপত্তা দেওয়া হোক। আমি তো আবার বলেছি যে সরকার সদিচ্ছা থাকলে কোনো ব্যাপার না, মাইনরিটিরা সুখে শান্তি, ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বেশি শান্তিতে থাকবে। আমাদের সরকারের কাছে আহ্বান। ওখানেও তো আমরা দেখেছি ওয়াকফ বিল পাস হওয়ার আগে, পার্লামেন্টে পাস হওয়ার আগে, সুপ্রিম কোর্টে আদেশ দেওয়ার আগে নানান ধরনের মাইনরিটি মুসলিমদের বিষয়ে কিছু ঘটনা ঘটেছে। একটি আইন যখন নতুন ভাবে যখন সেইটা পাস হয়, সেখানে কিছু কিছু ঘটনা ঘটে থাকে। আপনি ব্যতিক্রমকে তো এটা সোসাইটি সিভিলাইজ না হওয়ার কারণে, সোসাইটি অবশ্যই সিভিলাইজ, ভারত বাংলাদেশ তো একই লেভেলে একই জায়গায় রয়ে গেছে, সোসাইটি সিভিলাইজের জায়গায় যেতে পারেনি। এখন এটা সিভিলাইজড হওয়ার জন্য তো উচ্চ মানে শিক্ষার হার যখন বেড়ে যাবে, যখন সবাই বুঝতে পারবে যে এই আইনটি পাস হয়েছে এই কারণ, এই সুযোগ সুবিধা, তখন তারা কিন্তু ওই দৃষ্টিভঙ্গিতে থাকবে। কিন্তু যখন ধোয়া তোলে যে না এই আইনটি হয়েছে এটা এই ক্ষতি করছে, ওই সেই আরেকটি কথা বলতে হয়। যখন মনে করেন চিলে, কেউ বলে যে চিলে কান নিয়েছে, সেই কানের দিকে না দেখে ওই চিলের পিছিয়ে দৌড় দেয়। ওরকম যখন কেউ বলে না এই আইনটি পাস হয়েছে এটা এই ক্ষতি করবে, সেটা যখন আইন পাস হয় তখন অ্যানালাইজ করতে হবে আমাদেরকে, সেগুলা কি সুবিধা অসুবিধা কি দিকগুলি আছে সেগুলি আমাদের বিবেচনা করতে হবে। এবং সে তো অ্যামেন্ডমেন্ট আনা যায়,
যে কোনো আইনেই তো অ্যামেন্ডমেন্ট। পার্লামেন্টে তো এখানে এখানে মাইনরিটির জায়গা থেকে মানে আপনার আমাদের বড় দুইটা পার্টিতে তো পার্টির নীতি নির্ধারণ, আওয়ামী লীগ এবং বিএনপি যে বড় বড় পার্টি আছেন, পার্টির নীতি নির্ধারণ থেকে শুরু করে নির্বাহী কমিটিতে তো আপনার উভয় কমিটির লোকজন আছে, মানে হিন্দু কমিটির লোক সব পার্টিতে আছেন, ভাইটাল পদে জাতীয় নেতৃত্বের পদে আছেন, তারাও তো তাদের জায়গাতে ভূমিকা রাখা এবং কার্যকরী কিছু করবার আমার বিষয়টা দেখা। বক্তব্য হলো, জি ভাসুরের নাম জানি বলতে পারবো না, তারা যে যে পদে আছে আমি সবাইকে চিনি, জি আমি ব্যক্তিগতভাবে চিনি। হুম। তারা অনেক সময় তাদের ইচ্ছা থাকলেও সেটা প্রকাশ করতে পারে না। এটা কি দৃষ্টিভঙ্গি এবং মানে নৈতিক মানবিক দৃষ্টিভঙ্গি মানবিকতার জায়গাটা কাজ করে? মানবাধিকার অনেক কিছু, মানবিকতা দৃষ্টিভঙ্গি অনেক কিছু কাজ করে, এবং সেটা আমাদের সেটা অনেক সময় বলাও যায় না। রাজনৈতিক রাজনৈতিক তো আছেই, পথ হারাবে এরকম হতে পারে, আবার এখন সুখে আছে তখন আবার প্রবলেম হতে পারে। যেমন ইয়ার আপনারা দেখেছেন প্রধান যে প্রধান নির্বাচন কমিশনার জি প্রাক্তন, উনি বলল, ওনাকে যখন প্রশ্ন করে যে যখন উনি যখন 164 দেয়, তাকে বলা হয়েছিল, বলা হলো যে আপনি পদত্যাগ করতেন, আপনি জানেন দিনের ভোট রাতে হচ্ছে, রাতের ভোট দিনে হচ্ছে, আপনি পদত্যাগ করলেন না কেন? তখন কেউ বলেছে যে হয়তো পদের লোভে উনি পদত্যাগ করেন নাই। আর দ্বিতীয় কথা হলো যে তার নিরাপত্তা থাকবে না, তাকে আবার হেনস্থা হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। কোন দিকে যাবে সেটা তো বলা যায় না, মোড়টা কোন দিকে যাবে বলা যায় না। এবার নাম্বার শেষ, আমি শেষ পর্যায়ে আসছি। প্রিয় দর্শক, আমরা সম্প্রীতির কথা নিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং হিন্দু সভার ভারপ্রাপ্ত মহাসচিব সদ্য অ্যাডভোকেট প্রভাস চন্দ্র। আমরা যেটা হলো যে এই দেশ সকল মত, সকল সম্প্রদায়, সকল নাগরিকের, বাংলাদেশে আমরা ভারতবর্ষ বাংলাদেশের অতীতের একটা সম্প্রীতির আমাদের একটা ঐতিহ্য ছিল, সেই জায়গাতে আমরা সবাই থাকতে চাই। কিন্তু আমরা তো ছোট্ট দেশ হিসাবে আমাদের অভ্যন্তরীণ ও জাতীয় নিরাপত্তার বিষয়টা এখনো সন্দেহ সংশয়ের মধ্যে রয়ে গেছে। আমরা অভ্যন্তরীণভাবে এখনো বিসিকুর না। আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গা থেকে। আমরা তো অন্যরা আমাদেরকে নিয়ন্ত্রিত করবার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন, নিয়ন্ত্রিত রাখবার জন্য। সেটাও কি একটা মোটা দাগের একটা সমস্যা না, যে আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে নানান ধরনের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে আমরা স্থিতিশীলতার দিকে এই নেশন সহজে যেতে পারি না। সেক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের আমরা ষড়যন্ত্র শিকার হয়েছি এবং সেই জায়গায় হচ্ছি না, এবং এই বিষয়টা ষড়যন্ত্র তো সবসময় মোটা দাগে কাজ করছে। এটা তো ষড়যন্ত্র সবসময় থাকবে। দুর্বল সবল দুর্বলের উপর অত্যাচার করবে, যারা সবল রাষ্ট্র আছে তারা দুর্বল রাষ্ট্রের উপরে প্রভাব খাটাবে, এটা তো থাকবে। তারপরেও হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। যে হার জিত চিরদিন থাকবে, হ্যাঁ, তথাপি এগিয়ে যেতে হবে। ষড়যন্ত্র থাকবে, সবকিছু থাকবে। আমার কথা হলো বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকারের কাছে যে মাইনরিটিরা যে সকল সুবিধাগুলো পেয়ে থাকে বিভিন্ন রাষ্ট্রে, যেহেতু আমরা 10% নিচে আছি, আমরা এদেশে আমাদেরকে মাইনরিটি, যদিও মুখে বলে যে আপনার মাইনরিটি না, কিন্তু জাতিসংঘের পরিসংখ্যান হিসাবে এবং জাতিসংঘের সনদের নিয়ম অনুযায়ী, ধারা অনুযায়ী আমরা মাইনরিটি। আমি সরকারের কাছে চাচ্ছি, কিন্তু জাতিসংঘের সনদে মাইনরিটিদের রাইটস নিয়ে, সিটিজেন রাইটস নিয়ে সে উল্লেখিত আইন আছে, বিধি আছে। আমাদের দেশেও তো উল্লেখিত আইন বিধি আছে, প্রয়োগ নাই। কাজীর গরু সেটা আছে তার খাতায়, কাগজে কলমে, কিন্তু গোয়ালে নাই। না, কেন প্রয়োগ নাই? আপনাদের যখন বড় যখন উৎসব আসে, সরকার নিরাপত্তা, আর্থিক জায়গা থেকে পৃষ্ঠপোষকতা, এই জায়গা থেকে সরকার কি এবার যেটা গেল, আমাদের যখন পূজা উৎসব ছিল, দেখেন সেখানে এই যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সরকার তারপর বিভিন্ন পলিটিক্যাল কমিউনিটি সেখানে কিন্তু স্ট্যান্ডবাই ভূমিকা রেখেছে। আমি তো বলেছি সরকার সেখানে সরকারের নিরাপত্তা পৃষ্ঠপোষক দেওয়ার ব্যাপারে কি সরকারের সদিচ্ছা থাকলে না, এবার সরকারের সদিচ্ছা ছিল যে এই দুর্গাপূজার আগে যেন কোনো ঘটনা ঘটে না। বললামই তো, সদিচ্ছা থাকলে সরকারের সফল দেখিয়ে দিয়েছে না কারে সম্প্রীতি কাকে বলে, কিন্তু কন্টিনিউয়াস তো করছে না। এই যে যখন যে ঘটনা ঘটছে সেগুলো যদি সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন, ওই দৃষ্টান্তমূলক শাস্তি দিত,
তাহলে তো পুনরাবৃত্তি ঘটতো না। কিন্তু সেই দৃষ্টান্তমূলক সাজা তো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাইলে তাহলে এর পরেও যে এই মনে করেন 5ই আগস্টের পরে আপনি দেখুন আমরা, আপনি 5ই আগস্ট বলছেন, এখানে কিন্তু আপনার হিন্দু কমিউনিটি থেকে 50-এর উপর লোক মারা গেছে, ছাত্র সহ 50-এর উপর বা নিচে হবে, ছাত্র সহ নাগরিকরা। এই আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কিন্তু মাইনরিটি মেজরিটি উভয় কিন্তু পার্টিসিপেট করেছে এবং ভূমিকা রেখেছে। হ্যাঁ, তাহলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি, পার্টিসিপেট ছিলাম। হ্যাঁ, সেই জায়গা থেকে আগামীতেও সবার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল কর্মকাণ্ডে সবার সম্মিলিত উপস্থিত থাকে, প্রচেষ্টা থাকে এবং সম্প্রীতির মধ্য দিয়ে এই জায়গাতে আপনাদের হিন্দু মহাসভার দৃষ্টিভঙ্গি কি, আপনারা কি কার্যক্রম, মানে পজিটিভ কি অ্যাক্টিভিটিস কার্যক্রম আপনাদের আছে? আমার বক্তব্য হলো যে ঠিকই আছে, আমরা হিন্দু মহাসভা সম অধিকার সমমর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, আমরা সব কিছু করতে চাই, সেভাবে বাংলাদেশ হিন্দু মহাসভা এগিয়ে যাচ্ছে, আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে 5ই আগস্টের পরে দেখা গেল যে এই যে আমরা এভাবে এটাকে কিভাবে নিব, যে অনেক শিক্ষককে জোর করে তার পদ থেকে বাধ্য করা হবে, বঞ্চিত করা আছে। এটাই আমরা বারবার বলেছি, আমরা অনেক মানববন্ধন অনেক কিছু বলেছি। যদি এগুলি যখন বাধ্য করা হলো, আমার বক্তব্য হলো সরকার তখনই একটা পদক্ষেপ নিত যে আসলে কি ঘটেছে, তদন্ত যদি সঙ্গে সঙ্গে তদন্ত করে যদি সুষ্ঠু তার একটা প্রতিকার করতো, তাহলে আমাদের বলার কথা ছিল না। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে আমার প্রশ্ন হলো, কেন আমাদেরকে রাজপথে আসতে হয়? আমি সেদিনও বলেছি যে আপনারা এমন ধরনের কাজ করেন যেন আমাদের রাজপথে আসতে না হয়। সেটা আপনি আপনাদের জায়গাতে বলছেন, কিন্তু সাম্প্রতিক লক্ষ্য করছেন শিক্ষকরা আসছে, আউটসোর্সিং যারা কাজ করছে তারা আসছেন, ছাত্ররা আসছে। যেহেতু 16 বছরের জঞ্জাল, এটা পরিষ্কার করে নিটান গ্লিন করে বাংলাদেশ বৃক্ষটাকে একটা সজীব প্রাণবন্ত জায়গায় আনবার জন্য এখন তো রাষ্ট্রেরও যেমন দায় দায়িত্ব আছে, সকল নাগরিকের দায় দায়িত্ব আছে। 16 বছর একটা বৃক্ষ যখনই আপনার পরগাছায় একেবারে আবিষ্ট হয়ে যায়, পরগাছটায় ঢেকে যায়, তখন তো পরগাছটা পুরো ক্লিন করতে গেলে ক্লিনের ব্যাপার আছে। আর রাষ্ট্রের কাঠামো যখন ভেঙে যায়, কাঠামো যখন এলোমেলো হয়ে যায়, তখন এই কাঠামোটা ঠিক করা আবার যথাযথ জায়গায় নেওয়া এটা সময়ের ব্যাপার। এবং সেই জায়গাতে নাগরিকদের তো সচেতনতার জায়গা থেকে সরকারকে সর্বত্র সহযোগিতা করা। এখন যে যেখানে ছিল আপনি লক্ষ্য করেছেন, সবাই রাস্তায় নেমে আসছে, সরকারকে নানান ধরনের প্রেশার সৃষ্টি করেছে এবং উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার সব চেষ্টা করে। সচিবালয় আগুন, তারপর সচিবালয়ের উপরে টফে সেখানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা, সচিবালয় পর্যন্ত সেখানে তাদের মতো করে ঢুকে পড়েছে, ইনডিসিপ্লিন ক্রিয়েট করছে। এই জায়গা থেকে ধরেন ভেঙে জায়গার ব্যবস্থা তো সরকার সর্বত্র চেষ্টা করে করে আজকে একটা স্টেবল অবস্থা যাচ্ছেন না। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রাইট? রোমটা একদিনে তৈরি হয়নি। এই যে 17 বছরের জঞ্জাল, এগুলি দূর করতে সময় নেবে। এটা তো আমরাও তো সময় দিতে রাজি, আমরাও তো সেখানে ইলেকশন পার্টিসিপেট করছেন, কিন্তু ভোটাররা আসুক, ভোট দিতে পারুক, সেই ধরনের এনভায়রনমেন্ট তো ছিল না। ছিল না। জি, আমরা এই সরকারের কাছে সেই রকম পরিবেশ সৃষ্টি করুক, করার পর সেখানে সংখ্যালঘুরা আরো খুশি হবে। যখন সংখ্যালঘুরা আমাদেরকে বলে না আপনাকে যেতে হবে না, ভোট হয়ে গেছে, সেখানে তো আমরাও সংখ্যালঘুরা তো ব্যতীত। এবং বাংলাদেশ হিন্দু মহাসভা, বাংলাদেশ হিন্দু মহাসভা আশা করে যে ভোট যাকে বলে, যেভাবে ভোট হওয়া উচিত, সবাই যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন্য আমরা সরকারের পাশে সবসময় থাকবো, আছি, আমরা থাকবো। আগামী দিনে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আসছে, তো এখন যে সংবিধানে মূলনীতিতে ন্যায়, ন্যায্যতা, মানবতা এবং সাম্যের বাংলাদেশ, এই জিনিসটা সামনে আনা হচ্ছে। ন্যায়, ন্যায্যতা, সাম্য, মানবতার বাংলাদেশ, এই বিষয়ে আপনার অবস্থান থেকে আপনি মানে মানবাধিকার আইনজীবী হিসাবে আপনার ওপিনিয়ন কি, এবং আগামী দিনে হিন্দু মহাসভার উল্লেখযোগ্য কর্মসূচি কি? 3-4 মিনিট বলুন। আমরা তো বারবার সরকারকে বলছি এবং সরকারকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে
আমরা বলে যাচ্ছি, যারা প্রশাসনে আছে তাদের, আমাদেরও তো কিছু লোকজন আছে, আমরা বলতেছি ন্যায় ন্যায্যতা এবং সাম্যতা প্রতিষ্ঠা করেন, আমরা আছি। এবং মাইনরিটি যে সকল সম অধিকার সমমর্যাদা যেগুলো পাওয়ার যোগ্য সেগুলি আপনারা দেন। আর আরেকটি কথা হলো যে আপনারা জানেন বিগত ওই প্রায় 8 মাস হলো আমাদের একজন বৈষ্ণব সাধু, সেই চিন্ময় প্রভু সহ অন্যান্য সাধুরা অন্যান্য সাধুদেরকে আসামি করেছে। আপনারা জানেন যে চিন্ময় প্রভু যেদিন আলিফ হত্যার যে মামলাটি রুজু হয় সেদিন সে জেলখানায় ছিল। তাকে সে জেলখানা থাকা অবস্থায়, সেই কোর্টের আওতাধীন থাকা অবস্থায় কিভাবে হুকুমের আসামি হয়, এটি আমি আইনজীবী হিসেবে বলতে পারছি না। আপনার তো তদন্ত চান যে এটা, আর আমরা তদন্ত যে আলিফ হত্যার ব্যাপারে অনেক তদন্ত শুনেছি, পত্রিকা যা দেখেছি তাতে ঘটনা তো অন্য দিকের মতো মনে হচ্ছে। আমার কথা হলো যে তাদেরকে আমার কথা হলো যে অপরাধ করবে সে সাজা পাবে। যদি চিন্ময় প্রভু যদি হুকুম দিয়ে থাকে, তার সাক্ষী প্রমাণিত হয়, সে সাজা পাবে। কিন্তু তার আগ পর্যন্ত সে কিছুই ছিল না, তাকে 1 নম্বর আসামি করা হয়। আপনার এই টিভির মাধ্যমে আমার সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা আপাতত জামিন দেন, জামিনে থাক, তারপরে সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি সাজা পায় তখন সে সাজা ভোগ করবে। এটাই আমার হলো বক্তব্য। আর আমার বক্তব্য হলো যে আমাদের যে 6টা দাবি, সরকারের কাছে যে 6টা দাবি, সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন, এগুলি, এই সুরক্ষা আইন যখন পাস হবে, সুরক্ষা আইন যদি পাস হয়, সেটা যদি অ্যাপ্লিকেশন হয়, প্রয়োগ হয়, তাহলে তো সংখ্যালঘু যারা আছে তারা অনেকটা নিস্তার পাবে, অনেকটা তারা প্রতিকার পাবে। আপনার মাধ্যমে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই 6টি দাবি যাতে পূরণ করা হয়, যাতে এই পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন এটা করা হয়, এবং আরো যে এইগুলো আছে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিগুলো যেন পূরণ করা হয়। এটাই আপনার মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি এবং সরকারের কাছে আমাদের প্রার্থনা। আমরাও সেই প্রত্যাশা করব সংখ্যালঘু নয়, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে তাদের যে ন্যায় ন্যায্যতা সমতার দাবি থাকে, সেই দাবির প্রতি সরকার যথাযথ দৃষ্টি দেন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। আমি আমাদেরও একটু বলতে চাই সর্বশেষে, এই যে আমাদের এই যে যারা আন্দোলন, আমরা হিন্দুরা যারা পথে নেমেছিলাম, আমাদের 8টি দাবি কি কঠিন দাবি, কঠিন দফা? আপনি দেখুন, আপনাদের সাংবাদিক হিসেবে দেখুন যে দাবিগুলো সেগুলি কঠিন। সরকার ইচ্ছে করলে সেই দাবিগুলো পূরণ করতে পারে, কিন্তু কেন অনীহা আমি আইনজীবী হিসেবে বুঝতে পারছি। আমরা তো এমন কিছু দেই নেই যে সেই চন্দ্র থেকে চাঁদ এনে দিতে হবে, তারপর সেই সমুদ্র থেকে নিচে থেকে মুক্তি এনে, সেটা তো বলিনি। সংখ্যালঘুদের সুরক্ষা দেন, যেটা জাতিসংঘে সনদে আছে, সেটা দেন। বিভিন্ন দেশে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে, সেগুলি করেন। যেটা বলেছে যেটা সম্ভব সেটাই আমরা দাবি করে রাখছি। সেই দাবিগুলো পূরণ হলেই তো আর দাবি করতে পারে, আর হিন্দুরা মাইনরিটিরা মাঠে নামবে না। আর আমার কথা হলো যে বাংলাদেশ হিন্দু মহাসভা সবসময় ন্যায় নীতি ও ন্যায্যতার দাবিতে সবার সাথে আছে, এবং আমরা সরকারকেও সহায়তা করব আমাদের যতটুকু। কিন্তু আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো যেন আপনার মাধ্যমে জানাচ্ছে, যেন অতি শীঘ্র পূরণ হয়। পূরণ হলেই সমস্যা যখন সমাধান হয়ে যাবে, তখন তো আমাদের রাজপথে বা আমাদের স্টুডিওতে এসে এই বিভিন্ন টক শো তো প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? যে আমাদের যে সমস্যা আমাদের সমাধান হয়ে গেছে। এখন কেন এসেছি? এখন বাংলাদেশে হিন্দু মাইনরিটিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমাদের যেখানে গেলে যে ভাবে আমাদের এই অধিকারগুলো পূরণ হবে, দাবিগুলো পূরণ হবে, সেই পথে আমাদের হাঁটতে হবে। যখন মানুষের কোনো রাস্তা থাকে না, তখনই তো সে বিভিন্ন জায়গায় আন্দোলন করে, বিভিন্ন রকম পথে আগায়। আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো পূরণ হয়ে যায়। পূরণ হলে
আমরা আছি, সরকারের সাথে আছি। যেখানে ন্যায় আছে, আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে, যথা ধর্ম তথা ধর্ম। যেখানে ধর্ম, যেখানে ন্যায়, যেখানে ন্যায্যতা থাকবে সেখানে জয়লাভ করবে। কাজেই সরকার সেদিকে সুদৃষ্টি দিক, সংখ্যালঘুদের প্রতি সুদৃষ্টি দিক, তাহলে সমতা ন্যায্যতা এমনি আসবে। একটা প্রতিষ্ঠা লাভ করলে, যেরকম আইনে বলা আছে, একটা আইন যদি প্রতিষ্ঠিত হয়, অন্যান্য গুলো আপনা আপনি প্রতিষ্ঠিত হয়। সেভাবে আপনার মাধ্যমে সরকারের কাছে আমার সর্বশেষ এটি প্রত্যাশা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে STV 52 স্টুডিওতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। জি, আপনাকেও STV 52 এর আজকের আয়োজন সম্প্রীতির কথাতে গুরুত্বপূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি, মতামত আলোচনা করবার জন্য আমি নজরুল ইসলাম সাচি আপনাকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই দেশ আমার আপনার সকলের, সকল নাগরিক, সকল ধর্মমতের মানুষেরই বাংলাদেশ। বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং আগামী দিনে সেই কবির ভাষায় গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। আমরা মানুষ মানুষ মানুষ, আমরা মানুষেরা সবাই সম্প্রীতির মধ্য দিয়ে, শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলার আগামী দিনের একটা সেই গুরুত্ব দৃষ্টান্তমূলক একটা দেশের দিকে, দৃষ্টান্তের দিকে যেতে পারে সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ বাংলাদেশ হিন্দু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট প্রভাষ চন্দ্র তন্ত্রী সম্প্রীতির কথা বিষয়ে, হিন্দু সম্প্রদায়ের নানান সময়ে নানান ধরনের বিষয়, ঘটে যাওয়া ঘটনা এবং দাবি দেওয়া নিয়ে উল্লেখযোগ্য মতামত, দৃষ্টিভঙ্গি এবং আলোচনা উপস্থাপন করেছেন। আপনারা যে যেখানে আছেন, আমাদের STV 52 এর আজকের আয়োজন, এই প্রোগ্রামটাকে আপনারা দেখবেন, কমেন্টস করবেন এবং নানানভাবে বিশ্লেষণ করবেন। আমি নজরুল ইসলাম সাচি আগামী দিনেও ভিন্ন কোনো আয়োজনে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আবারও সদ্য অ্যাডভোকেট প্রভাষ চন্দ্র তন্ত্রী আমাদের STV 52 এর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।